হ্যালো এভরিবডি। আজকে আসলে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা আসলে ক্যালকুলাস। যে আমরা দেখি যে আসলে আমাদের ইন্টারমিডিয়েটে ওঠার পর আমাদের নতুন একটা টপিকস এর নাম আসে ক্যালকুলাস। বাট ক্যালকুলাসের ধারণা কেন আসলো? আমরা তো এর আগে ম্যাথমেটিক্স অনেক কিছুই পড়ে আসছি, তাই না? তো আমাদের এখানে আসার পর কেন ক্যালকুলাস জিনিসটা আসলে জানা লাগলো? তো এই জিনিসটা আসলে সবার মাথায় একটা কোশ্চেন আসার কথাই যে আসলে ওকে, আমরা ক্লাস 9-10 এর আগ পর্যন্ত কেন ক্যালকুলাসের ধারণাটা পাইলাম না? ইন্টারে এসে কেন কেন আমাদের নতুন করে ক্যালকুলাসের ধারণাটা আসলো? ওকে, ফাইন। তো আমি আসলে আহ কয়েকটা টপিকসে ভাগ করছি ব্যাপারটাকে। আসলে প্রথম হচ্ছে যে যে কোশ্চেনটা আমাদের মাথায় আসতে পারে যে ক্যালকুলাসের ধারণা কোথা থেকে আসলো, আর সেকেন্ডলি ক্যালকুলাসের বাস্তবে কোথায় ব্যবহার করা হয় এবং কেন এই ব্যাপারটা শিখতে হবে আমাদেরকে আসলে। ওকে, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে ক্যালকুলাসের উৎপত্তি কোথায় থেকে আসছে। ওকে, ফাইন। আমরা যদি বলি ক্যালকুলাসের ধারণা কোথা থেকে আসলো, তাহলে আমরা দেখবো যে আসলে বক্ররেখার যে আলোচনা করতে গিয়েই আসলে ম্যাথমেটিশিয়ানরা আসলে ক্যালকুলাসের কথা নিয়ে আসতো। ওকে, তো আমরা দেখতে আগে যখন আমরা হচ্ছে 9-10 এর স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি, সেখানে আমরা দেখছিলাম একটা সরলরৈখিক এরিয়ার যে পরিবর্তন বা বৃদ্ধির হার বা হ্রাসের হার, সেটা কেমন হচ্ছে সেটা নিয়ে আসলে সরলরেখার ঢাল বা আলোচনা করা হইতো, যেখানে আমরা আসলে বৃদ্ধির হার বা হ্রাসের হারকে ঢাল বলতাম। কিন্তু আমরা দেখতাম যে এই বৃদ্ধির হার বা হ্রাসের হার সবসময় ছিল কি কনস্ট্যান্ট, বা পরিবর্তনটা হয় সবসময় হচ্ছে বৃদ্ধি পাইতো, নাহলে হচ্ছে সবসময় হচ্ছে যে কনস্ট্যান্ট হারে হচ্ছে যে কি হইতো, হ্রাস পাইতো। কিন্তু আমরা দেখলাম যে একটা বক্ররেখা কেমন, একটা বক্ররেখা হচ্ছে এমন, কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো হ্রাস পাচ্ছে, কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো হ্রাস পাচ্ছে। দ্যাট মিনস এটার বৃদ্ধির বা হ্রাসের হার সবসময় কনস্ট্যান্ট না, মানে এটা বারবার হচ্ছে চেঞ্জ হচ্ছে, যে কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো হ্রাস পাচ্ছে। এটা সবসময় হচ্ছে কনস্ট্যান্ট হারে পরিবর্তন হয় না। সো এটা আসলে সরলরেখার মতো আচরণ করতেছে না। তখন ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো, আচ্ছা ওকে, ফাইন, তাহলে এটার জন্য কি করা যায়? তখন তারা আসলে নতুন একটা জিনিসের এটা সলিউশন হিসেবে যে জিনিসটাকে নিয়ে আসলো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। অর্থাৎ বক্ররেখার পরিবর্তনের হার, এটা আসলে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমেই জানতে পারি। ওকে, এরপরে আমরা আগে যখন হচ্ছে একটা আমরা যখন একটা সরলরৈখিক এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করতাম, সেটা আরো দেখলেন যে আসলে আমরা যখন সরলরৈখিক এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করতাম, তখন আসলে আমরা সামেশন ইউজ করতাম। কেমন? ধরেন সাপোজ এরকম একটা সরলরৈখিক এরিয়া দেওয়া আছে, এই এরিয়াটা নির্ণয় করতে বলছে, তখন আপনি কি করতেন? এগুলোকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করতেন। ভাগ করলে সামহাও এগুলাকে আসলে আপনি কি করতেন? সামেশন করতেন। কিভাবে? এই যে এইটুকুর ক্ষেত্রফলের সাথে এইটুকুর ক্ষেত্রফল সাম করতেন, দেন এইটুকুর ক্ষেত্রফল সাম করতেন, এইভাবে ছোট ছোট অংশগুলো যোগ করে পুরা এরিয়াটা পেয়ে যেতেন, যেটা আসলে সামেশন ইউজ করতেন। তখন সে সামেশন ইউজ করে আপনি আসলে একটা সরলরৈখিক এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করতেন। কিন্তু একটা বক্ররেখার এরিয়া তো আসলে, একটা বক্ররেখার এরিয়া তো আপনি সামেশন হইতে নির্ণয় করতে পারবেন না। কেন স্যার? এখানে যদি আপনি দেখেন, এই একটা বক্র এরিয়া, এই বক্র এরিয়া যদি আপনি এইটুকু এরিয়া নেন, এইটুকু একটা আয়তক্ষেত্র নেন, তাহলে দেখেন তো উপরের এরিয়াটা আসতেছে না। দ্যাট মিনস অ্যাকুরেট রেজাল্ট আসতেছে না। আবার টপ পয়েন্ট নিয়ে যদি আপনি একটা ক্ষেত্রফল, একটা সরলরেখিক এরিয়া তৈরি করেন, দেখেন তো এই জিনিসটা এক্সট্রা চলে আসতেছে। দ্যাট মিনস আমি নির্ভুল কোনো এরিয়া পাচ্ছি না বক্ররেখার জন্য সামেশন হইতে। তখন আসলে ম্যাথমেটিশিয়ান আসলে এইটা সলিউশন হিসেবে যে জিনিসটাকে নিয়ে আসলো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমরা যেটা জানলাম যে বক্ররেখা যে জিনিসটা বক্র থেকে আমরা যে জিনিসটা জানি, দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। বক্ররেখার ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে বক্ররেখার পরিবর্তনের হার। আর ইন্টিগ্রেশনের মাধ্যম থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কি, কোনো বক্র এরিয়ার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো। যেমন পরিবর্তনের হার বলতে আমি এখানে একটু ভাগে ভাগ করছি। যেমন ডিফারেন্সিয়েশনকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? ডিফারেন্সিয়েশনে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন তো, ডিফারেন্স সরি দুঃখিত, ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন বলতে আসলে একটা বক্ররেখার পরিবর্তনের হার, যেমন যে কোনো জায়গায় পরিবর্তনের হারটা আপনি ডিফারেন্সিয়েট করলে বুঝতে পারবেন এটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। আপনি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করলে আপনি বুঝতে পারবেন। আর একটা বক্ররেখার ক্ষেত্রফল আপনি এখান থেকে এখান পর্যন্ত যদি ইন্টিগ্রেট করেন, তখন আসলে আপনি এই যে বক্ররেখার, আপনি যদি এটা যদি সামেশন হইতে করতে চান, তাহলে কি প্রবলেমটা হবে? এই যে দেখেন স্যার, এই যে এই এরিয়াটা নেওয়ার চেষ্টা করবেন আপনি। তখন সামেশন হইতে একটা সরলরেখা এরিয়া নেবেন, নেওয়ার চেষ্টা করলে দেখেন তো এই জিনিসগুলো কি এক্সট্রা চলে আসবে না? এই যে এই জিনিসগুলো কি এক্সট্রা চলে আসবে না? তাহলে কি আপনার অ্যাকুরেট অ্যান্সার আসবে? তখন আসলে ম্যাথমেটিশিয়ানরা কি করলো? ওকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা এটা সলিউশন হিসেবে আমরা এটাকে
আহ, এই এরিয়াটাকে এইখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন করলেই আসলে আমাদের এই বক্র এরিয়ার ক্ষেত্রফলটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম, ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন যে জিনিসটা করছে সেটা হচ্ছে কোনো ফাংশনের পরিবর্তনের হার, কোনো বক্ররেখার ফাংশনের পরিবর্তনের হার, বৃদ্ধির হার বা হ্রাসের হার সেটা নির্দেশ করতেছে। আর ইন্টিগ্রেশন কোনো বক্র এরিয়ার ক্ষেত্রফল। তাহলে ক্যালকুলাস আসলে বক্ররেখার কারণে, মানে আমরা বুঝতে পারতেছি বক্ররেখার আলোচনা করতে গিয়ে আসলে ক্যালকুলাসের মূলত উৎপত্তি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। আসেন আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা বোঝার চেষ্টা করি। ওকে, আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আসবে সেটা আসলে এমন যে আসলে বাচ্চা কাচ্চা নাম্বার 2, যেখানে আসলে আমরা দ্বিতীয় কোশ্চেনটা দাঁড় করেছি এরকম যে ক্যালকুলাস বাস্তবে কোথায় ব্যবহার করা হয় বা কেন শিখবো। আমরা যদি বুঝতে পারি কোথায় ব্যবহার করা হয়, তাহলে সে কেন শিখবো সেই জিনিসটা অ্যান্সার পেয়ে যাবো যদি আমরা বুঝতে পারি। ওকে, তো আমরা দেখছিলাম ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন কোথায় ব্যবহার করা হয় সেটা যদি আমি বলি, যে আপনারা শেয়ার বাজারের সবসময় অর্থনীতির অবস্থা আপডেট রাখে যারা, তারা দেখে যে আসলে কখনো এটা ক্রমহারে বৃদ্ধি পাচ্ছে, ক্রমহারে বৃদ্ধি পাচ্ছে, আবার হ্রাস পাচ্ছে, আবার বৃদ্ধি পাচ্ছে। তো তারা এখানে আসলে পরবর্তীতে ফাংশনটার বৃদ্ধির হার আলোচনা, হ্রাসের হার না হ্রাস হবে না বৃদ্ধি হবে, সেই জিনিসটা আসলে তারা হচ্ছে ডিফারেন্সিয়েট করে তারা সে শেয়ার বাজারে ক্যালকুলেশনটা করতে পারবে। তাহলে শেয়ার বাজারে আসলে আমরা এই ডিফারেন্সিয়েশন ব্যাপারটা ইউজ করতে পারি। আমরা দেখছি কিনা ক্রিকেট, যারা ক্রিকেট খেলা দেখি তারা দেখবো যে ওভার ভার্সেস হচ্ছে যে ওভার ভার্সেস রানের একটা কার্ভ তৈরি করা হয়। ওভার ভার্সেস, এখানে রান, এখানে ওভার। তো তারা হচ্ছে যে এইভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট যুক্ত করলে সেখানে আসলে তারা এরকম একটা কার্ভ পায় যেটা হচ্ছে বক্ররেখা, যেটা আসলে তারা দেখে যে আসলে পার ওভারে কি পরিমাণ হারে রান পাইছে, বেশি হয়েছে না কম হয়েছে, সর্বোচ্চ রান কত হয়েছে, এই জিনিসগুলো দেখে। তো আসলে এখানেও ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়। আপনি দেখেন যারা অর্থনীতিবিদ লাভ ক্ষতি হিসাব করে, এডুকেশনে, এডুকেশনে কোথায় স্যার, এডুকেশন হচ্ছে যেমন হচ্ছে যে কারো রেজাল্ট, রেজাল্টের কিভাবে সে দৈনন্দিন রেজাল্ট হচ্ছে যে বাড়তেছে না কমতেছে, তার রেজাল্টের আপডেটেশন, সেই স্টুডেন্টটা কেমন হারে রেজাল্ট করতেছে, বা ওই কলেজটা প্রত্যেক বছর কতগুলো জিপিএ 5 পাচ্ছে প্রতি ইয়ার হারে, তাদের বাড়তেছে না কমতেছে, এই সবগুলো জিনিস। তারপরে সর্বোচ্চ মান, ধরেন আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিলে কে সর্বোচ্চ রেজাল্টটা পাইছে সেটাও কিন্তু আসলে ওই কার্ভেচার থেকে এখানে সবগুলো পয়েন্ট, সবগুলো তাদের মান যোগ করে সেখানে সর্বোচ্চ পয়েন্ট এবং সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে, সর্বনিম্ন রেজাল্ট কত আসে, সর্বোচ্চ রেজাল্ট কত আসে, সেটাও কিন্তু আমরা আসলে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ব্যবহার করতে পারি। আমরা আজকে আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনের যে কার্ভটা, সেটা কিন্তু একটা বক্ররেখার কার্ভ, এবং আমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে সেটা কিন্তু আমরা আসলে ডিফারেন্সিয়েশনে দেখতে পাবো। কথা হচ্ছে যে আসলে ডিফারেন্সিয়েশন আসলে আমাদের সব কিছুতেই ব্যবহার করা হয়। আপনি যদি দেখেন যারা বিজনেসম্যান তারাও ডিফারেন্সিয়েশন ইউজ করতেছে, যারা দৈনন্দিন জীবনের গ্রাফগুলো ইউজ করতেছে তারাও ডিফারেন্সিয়েশন ইউজ করতেছে। আপনি যদি দেখেন যারা দোকানদার, তাদেরও লাভ ক্ষতি যখন হিসাব করতে হবে তারা তখন আসলে ডিফারেন্সিয়েশনের ইউজ করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়েশন ইউজের জায়গা প্রচুর। তো যেহেতু এটার জায়গা অনেক বিশাল, এই জন্য আসলে আমাদেরকে এটা সম্পর্কে জানতেই হবে। আচ্ছা, এরপর আসেন ইন্টিগ্রেশনের পার্ট। ইন্টিগ্রেশন বলছিলাম যে একটা বক্র এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করেন, তাই না? ওকে, দেখেন তো, আপনি প্রতিদিন উঠে যে দাঁত ব্রাশ ব্রাশ ইউজ করেন বা হচ্ছে টুথপেস্ট ইউজ করেন, এগুলার দেখেন তো এগুলার মুখের এরিয়া যে একটা সার্কেল টাইপ না?
তো এই সার্কেল টাইপের কতটুকু সার্কেল হওয়া উচিত, ওই ব্রাশের, সরি, পেস্টের যদি মুখের অংশটার সার্কেল এতটুকু হয়, তাহলে তার চিপি কতটুকু সার্কেল হইতে হবে, এই সব কিছু কিন্তু একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এই এরিয়াটা নির্ণয় করা হয়, কতটুকু আপনার জন্য সুইটেবল হবে। আপনি যদি দেখেন যে একটা কলম, এই যে আমার হাতে কলমটা, এই কলম কিন্তু একটা বক্রশেপ, এই বক্রশেপটা কত হইলে আমার জন্য সুইটেবল হবে, কতটুকু এরিয়া হইতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে মেজারমেন্ট করা হচ্ছে এবং সেক্ষেত্রে এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে। ওকে, আমরা যদি দেখি, আমরা গাড়ির চাকার যদি দিকে তাকাই, গাড়ির চাকাটা কি একটা বৃত্তাকার। আমরা ছোটবেলায় বৃত্তের ক্ষেত্রফল পড়ে আসছি, পাই আর স্কয়ার, কিন্তু কখন আমরা কি প্রমাণ দেখছিলাম? প্রমাণ দেখি না। কেন দেখি না? কারণ ওইটা একটা বক্র এরিয়া, আর বক্র এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ইন্টিগ্রেশন জানা প্রয়োজন। যে আমরা কিন্তু আগে ইন্টিগ্রেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না বলে আসলে আমাদেরকে ইন্টিগ্রেশন সম্পর্কে যেহেতু কোনো ধারণা ছিল না, এই জন্য আমাদেরকে কখনো প্রমাণ দেখানো হয় নাই যে বক্ররেখার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, তো গাড়ির চাকার কথা গেল, গাড়ির চাকা। এরপরে দেখেন, আপনি আপনার প্রত্যেকটা শেপ দেখেন, বিভিন্ন ভাবে আপনি কোনো না কোনো শেপ, একটা লাইটের এরিয়া দেখেন, লাইট গুলা দেখেন, তো এরকম শেপ থাকে। সো এটা কতটুকু শেপ হবে, এটার এরিয়া কতটুকু হবে, সেটাকে আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে কি বের করা উচিত না? কারণ এখানে একটা বক্র এরিয়া। আপনি যদি দেখেন যে তারগুলা, তারের যে বাহিরের যে লেয়ারটা, এটা দেখেন তো, এটা একটা বক্র শেপ না? এই এরিয়াটা বক্র শেপ না? এরিয়া বক্র শেপটা কতটুকু হইতে হবে, সেটাও কিন্তু আসলে ইন্টিগ্রেশন। আপনি ফুটবল খেলতে যান, তাও একটা গোলক টাইপের, সেটাও বক্র শেপ। আপনি যদি আমার হাতে এখানে লোশনের মাথাটা দেখেন, এটা একটা দেখেন তো, এটা বক্র শেপ, এই অংশটা একটু কার্ভেচার। তো কার্ভেচার, এটার এরিয়া কতটুকু হবে, কতটুকু হইতে হবে, এগুলো কিন্তু আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হচ্ছে। তাহলে আমরা যদি বলি যে ইন্টিগ্রেশনের আসলে অনেক বেশি ইউজফুল এরিয়া, যেমন যে কোনো বক্র এরিয়া ক্ষেত্রফল, আপনি যেমন ডিফারেন্সিয়েশন এরিয়া বক্ররেখার দেখছেন, এই বক্ররেখাগুলো এরিয়া কিভাবে বের করবেন? এরিয়া বের করতে গেলে আসলে এরপরে আমরা যদি বলি ইন্টিগ্রেশনের প্রয়োজন। আপনি যদি দেখেন ফিজিক্সের বিভিন্ন সূত্র, ফিজিক্সের যে কোনো কার্ভেচারের পরিবর্তন ফিজিক্সে ব্যবহার করা হচ্ছে, কেমিস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে, বায়োলজিক্যাল ভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে কোথায় ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ব্যবহার করা হয় না, এটা তো আসলে জানাটা বেশি ইম্পসিবল হয়ে যাচ্ছে। তা আলটিমেটলি আমরা যতটুকু দেখি যে আমরা ম্যাক্সিমাম আমাদের জগৎ জুড়ে আসলে বক্ররেখার ইউজ, এবং আমরা জানি আমাদের দৈনন্দিন জীবন সবসময় কনস্ট্যান্ট হারে পরিবর্তন হয় না, আমাদের লাইফটা আসলে বক্র হারেই পরিবর্তন হয়। তো সেটার আমার কতটুকু আপডেট হয়েছে, কি অবস্থায় আছি, আমার কতটুকু আমার খরচ হয়েছে, এই সব কিছু যদি আমি হিসাব করতে যাই, আমাকে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন জানা অবশ্যই প্রয়োজন। তো এই জন্যই আসলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমাদেরকে শিখতে হবে। আশা করি আমরা তিনটা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। ক্যালকুলাসের উৎপত্তি কোথায় থেকে, ক্যালকুলাস কেন শিখবো, এবং ক্যালকুলাসের বাস্তবে কোথায় ব্যবহার করা হয়। ওকে, নেক্সট ভিডিওতে আসলে আমি ক্যালকুলাসের আহ উম, দুইটা পার্ট আলাদাভাবে আমরা স্টার্ট করব, কিভাবে আসলে দুইটাকে খুব আহ, মানে বাস্তবে ফিল করে আমরা পড়তে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।